সঙ্গীত নিয়ে রিসার্চ করতে করতে তিতলিরা গিয়ে পৌঁছায় এক অভিশপ্ত গ্রামে, যেই গ্রামে গান গাইলেই হয় মৃত্যু। নিশি নামের এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় পুরো গ্রাম জুড়ে। কাউকে গান গাইতে শুনলেই রাতের অন্ধকারে সে ডেকে নিয়ে যায় তাকে। এই নিশির ডাকে কেউ একবার সাড়া দিলে সে আর কোনোদিন ফিরে আসে না। তবে এই নিশির ডাকের রহস্য কি? তিতলিরা কি পারবে সেই রহস্য উদ্ঘাটন করতে আর এই অভিশপ্ত গ্রাম থেকে বেঁচে ফিরতে? সেটাই দেখব আজকের গল্প নিশির ডাকে। এটা ছিল 1940 সালের ঘটনা। নারায়ণ নামের একজন যুবক সঙ্গীত শিল্পী ছিলেন। নারায়ণ সাধারণত তার দলের সাথে মিলেই সঙ্গীত পরিচালনা করে, কিন্তু আজ সে একাই গান গাইবে, যার কারণে সে তার ভগবানের কাছে আশীর্বাদ নিয়েই তার যাত্রা শুরু করে। পথে হঠাৎ ঘোড়ার গাড়িটা থেমে যায়। নারায়ণ তো এতে বিস্মিত হয়ে গাড়োয়ান বিহারীকে জিজ্ঞেস করে যে কি হয়েছে বিহারী, গাড়ি থামালে কেন? বিহারীর উত্তর তো দূরের কথা, বিহারীকেই সেখানে আর দেখা যায় না। এদিকে বগির ভেতর থেকে নারায়ণ একটা মেয়েলি কণ্ঠ শুনতে পায়, যে তার নাম ধরে ডাক দেয়। সেই কণ্ঠস্বর নারায়ণ বলে দুবার ডাক দিলে নারায়ণ শুধুমাত্র বাইরেকে সেটা জানতে চায়। 3 ডাকের সময় নারায়ণ দরজা খুলতেই চোখ বড় বড় করে ফেলে, কারণ বাইরে আর কেউ নয়, নিশি দাঁড়িয়ে। নিশি তাকে মায়াবী কণ্ঠে ডাকছিল, আর যার ফাঁদে নারায়ণ পাও দিয়ে ফেলেছে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। এক প্রকাণ্ড বটগাছের সাথে নারায়ণের বিনাসহ তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনা বর্তমানে আসলে দেখা যায় 6 জন ছেলে মেয়ের একটা গ্রুপকে, যেখানে ছিল 2 জন মেয়ে মেঘলা আর তিতলি এবং 4 জন ছেলে অরুণ, নীল, ঋতু আর অনিল। এরা পিএইচডি করার পাশাপাশি সঙ্গীত চর্চা করত, মিউজিক নিয়েও বেশ পড়াশোনা করত তারা। দেখা যায় তারা সবাই একটা টপিক নিয়ে আলোচনা করছিল, আর সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় 5 জন সঙ্গীত শিল্পী কে ছিলেন। এই 6 জন ছেলে মেয়ে এই টপিকের উপরেই রিসার্চ করছিল। এই রিসার্চ করতে গিয়ে তিতলি লাইব্রেরি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা চিঠি পায়, যেখানে তিনি লিখেছিলেন তার প্রিয় সঙ্গীত শিল্পী হলো নিশিগন্ধা। কিন্তু আশ্চর্যের বিষয়, নিশিগন্ধার নাম এর আগে কেউ কখনো শোনেনি, আর কোনো বইও কখনো পড়েনি। তাছাড়া ইন্টারনেটেও এই সম্পর্কে কোনো আর্টিকেল পাওয়া যায়নি যে নিশিগন্ধাই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় সঙ্গীত শিল্পী। কিন্তু এই গ্রুপের অরুণ নামের যে ছেলেটা ছিল, সে নিশিগন্ধার সম্পর্কে শুনেছে। তাছাড়া নিশিগন্ধার শ্বশুরবাড়ি যেই গ্রামে ছিল, সেই গ্রামেই অরুণের এক আত্মীয় থাকে। সে অরুণকে মূলত এই ব্যাপারে জানিয়েছে। অরুণ তখন সবাইকে নিশিগন্ধার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য সোনামুখী গ্রামে নিয়ে যেতে চায়, আর সবাইকে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়ারও দায়িত্ব নেয়। এরপর আর কি 6 জন মিলে রওনা হয়ে যায় সোনামুখী গ্রামের উদ্দেশ্যে। যাওয়ার পথে মেঘলা আর তিতলি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া শুরু করে। তারা বেশ এনজয় করছিল। এরপরে এক চায়ের দোকানের সামনে গাড়ি থামে, সেখানেই তারা টি ব্রেক নেয়। সে সময় মোবাইল বের করলে দেখা যায় এই গ্রামে কোনো নেটওয়ার্কই নেই। এটা দেখে ঋতু খানিকটা বিরক্তই হয়। নীল তখন চায়ের দোকানিকে জিজ্ঞেস করে, সোনামুখী গ্রাম এখান থেকে কত দূর? দোকানি তখন বলতে থাকে, কেন ভাই, কেউ কি মারা গেছে? দোকানির মুখে এই কথা শুনে নীল একটু বিরক্তই হয়, বলে আরে মারা যাবে কেন? দোকানি বলতে থাকে, না না, আসলে ওই গ্রামের নাম শুনলেই মনে প্রশ্ন আসে যে আজকে আবার কে মরলো। ওই গ্রাম থেকে তো এইসব খবরই আসে, তাই জিজ্ঞেস করলাম আর কি। এগুলো শুনে তিতলি জিজ্ঞেস করে, আপনার কথার মানেটা কি, একটু বুঝিয়ে বলুন তো। এতে চা দোকানি বলে, মানে ওই গ্রামে অভিশাপ আছে। ওই গ্রামে তেমন কেউই যায় না, সূর্য ডুবলে কেউ বাড়ি থেকেই বের হয় না। কালী পুজো, দুর্গা পুজো, ওই গ্রামে এসব কোনো উৎসবই হয় না, কারণ ওই গ্রামে নিশি ডাকে। এ কথা শুনে ওদের গাড়ির ড্রাইভার বেঁকে বসে আর বলে, আপনারা ওই সোনামুখী গ্রামে যেতে চাচ্ছিলেন? আমাকে আগে বলেননি তো, আমি আর ওইদিকে যাব না, আপনারা আপনাদের ব্যবস্থা করে নিন। নীল শত ডাকলেও ড্রাইভার মশাই আর পেছনই ফিরে তাকায় না, সে সেখান থেকে চলে যায়। এদিকে সামনেই এক ভ্যান গাড়িওয়ালা মুখ ঢেকে বসেছিল। নীল তখন তাকে জিজ্ঞেস করে সে তাদের সোনামুখী নিয়ে যেতে পারবে কি। ভ্যান গাড়িওয়ালা চুপচাপ তাদের নিয়ে সোনামুখী নামিয়ে দিয়ে আসে। সবাই এবার ঘোষাল মহলের সামনে এসে দাঁড়ায়, যেটা ছিল নিশিগন্ধার শ্বশুর বাড়ি। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে ওঠে যে তোমাদের মধ্যে অরুণকে? অরুণ আর বাকি সবাই ঘুরে তাকাতেই সেখানে এক বৃদ্ধ লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। এই লোকটির নাম ভোলা। ভোলা হলো এই জায়গার কেয়ারটেকার। ভোলা অরুণকে ডাকার কারণটা হলো অরুণ এখানে আসার আগেই ভোলাকে তাদের থাকা আর খাওয়ার ব্যবস্থা করতে বলেছিল। এবার ভোলা কাকা অরুণকে বলে, আপনাদের না বলেছিলাম সকাল সকাল আসতে, তাহলে সন্ধ্যা নামিয়ে আসলেন কেন? সে কথার কোনো পাত্তা না দিয়ে তিতলি জিজ্ঞেস করে, বাড়ির ভেতরের লোক জানেন তো যে আমরা এখানে এসেছি? এতে ভোলা কাকা বলেন, এই বাড়িতে তো কেউ থাকে না, অনেক বছর ধরে এই ঘোষাল মহল খালি পড়ে আছে। যাক, আমি ঘরদোর সব পরিষ্কার করে দিয়েছি, আর কিছু খাবার দাবারও রেখে দিয়েছি, এর বেশি কিছু করতে পারবো না। এই বলে মহলের চাবি অরুণকে ধরিয়ে দেয় সে।
এখানে কেউ থাকে না শুনে সবাই অরুণের উপর কিছুটা ক্ষেপেই যায়। সবাই বলে, কেউ না থাকলে কার ইন্টারভিউ নিব আমরা? অরুণ তখন সবাইকে থামিয়ে দিয়ে ভোলাকে জিজ্ঞেস করে, রাতের খাবারের কোনো ব্যবস্থা আছে কি? ভোলা কাকা বলে, খাবার লাগলে আমার বাসা থেকে নিয়ে আসতে পারো, কিন্তু কোনো মেয়ে লোককে পাঠাবে না। এই গ্রামের সন্ধ্যার পরে কোনো মেয়ে লোকের ডাকে কেউ সাড়া দেয় না, আসলে ছেলেরা আসবে। এই বলে ভোলা কাকা যাওয়ার সময় নীলের কাঁধে গিটার দেখে আর বলতে থাকে, ওইটা কিন্তু ভুলেও বাজাবেন না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। সকলে এবার ভুতুরে ঘোষাল মহল ঘুরে ঘুরে দেখতে শুরু করে। সেই সময় অনিল বলে ওঠে, বাড়িটা কিন্তু দারুণ। এতে তো ঋতু খেপে যায় আর বলতে থাকে, নেট নেই, আলো নেই, মানুষ নেই, হয়তো ভূত আছে, আর তুই বলছিস দারুণ বাড়ি? মেঘলা তখন ঋতুকে শান্ত করে আর বলে, এখানে কিছু ইন্টারেস্টিং জিনিসের ছবি তুলে কালকে দুপুরের আগেই আমরা এখান থেকে চলে যাব। এদিকে তিতলি সেখানে একটা ভাঙা মূর্তির সামনে দাঁড়িয়ে কিছু ভিশন দেখতে পায়, যেন সেখানে সত্যিই দুর্গাপূজা করা হচ্ছে। ঢাক ঢোলের আওয়াজও তিতলি শুনতে পায়। হঠাৎ করে কে যেন তিতলিকে সখী বলে ডেকে ওঠে। তিতলি পেছনে ঘুরলে সে কাউকেই দেখতে পায় না। এদিকে অরুণ দুতলায় উঠতে গেলে তিতলি তাকে অন্ধকারে উপরে যেতে না করে। সবার ডাকে অরুণ ফিরে এলে অনিল মজা করে বলতে থাকে, দোতলায় কাউকে পেলি যে তোকে রিসার্চ পেপারের ব্যাপারে হেল্প করবে? অরুণ হেসে বলে, এখানেই আমার এক আত্মীয় থাকে, সেই বাড়ির ব্যাপারে অনেক কিছু জানে। তাছাড়া এই জায়গার ব্যাপারে সেই আমাকে বলেছিল কালকে সকালেই তার ইন্টারভিউ নিব। আমি না হয় এখন তাকে বলে আসি যেন সকালে সে এখানে চলে আসে। অরুণের এই কথায় সবাই রাজি হয়। নীল তার সাথে যেতে চাইলে অরুণ বলে সে একাই যেতে পারবে। এই বলে সে রওনা দেয়। এরপর অরুণ একটা দরজার সামনে এসে দাঁড়ায় আর বলে, মা দরজা খোলো। ভেতর থেকে একটা মহিলা দরজা খোলে আর অরুণকে দেখে বলে, তুই এখানে এসেছিস কেন? এই বলে তাড়াতাড়ি ঘরের ভেতর নিয়ে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে তিতলি আর নীল দুজনেই বের হয় ভোলা কাকার কাছ থেকে খাবার নিয়ে আসতে। তিতলি নীলকে বলে, এই নিশিগন্ধা ক্যারেক্টারটা অনেক ইন্টারেস্টিং, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা প্রিয় সঙ্গীত শিল্পী কোথা থেকে পাবো সেটাই বুঝতে পারছি না। এতে নীল বলে, আমি আগেই বলেছিলাম 3টা কর, 5টা করিস না। রবীন্দ্রনাথ ঠাকুর সারাদিন গান লিখতেন, শুনতেন না? কথার মাঝখানে তিতলি আবারও সেই ডাক শুনতে পায়। সে পেছন ফিরে তাকালে কিছুই দেখতে পায় না। নীল তখন তিতলিকে বলে, এই প্রজেক্টটা শেষ করে আমি ইউএসএ চলে যাচ্ছি। সেখান থেকে আমার জন্য চিঠি এসেছে, সেখানে গিয়ে আমি মিউজিক শিখবো আর শিখাবো। নীলের কথা শুনে খুশি হয় তিতলি আর নীলকে জড়িয়ে ধরে। নীল বলে, সেখানে কিন্তু আমরা দুজনেই যাচ্ছি। আমরা প্রথমে বিয়ে করব, তারপরে একসাথে সেখানে যাব। তখন তিতলি মজা করে বলে, তোমাকে আমি বিয়ে করব না, আগে রবীন্দ্রসঙ্গীত নিয়ে র‍্যাপ করা বন্ধ করো, তারপর দেখা যাবে। দুজনেই তখন হাসতে থাকে আর গান গাইতে থাকে। এই সব কিছু দূর থেকে লক্ষ্য করে একটা বুড়ি মহিলা। ওরা চলে গেলে বুড়ি মহিলাটি বলে, গান গাও, আরো বেশি করে গাও, গান গাইলেই ও আসবে। এদিকে নীল আর তিতলি ভোলার বাড়িতে পৌঁছে যায়। তিতলি গুনগুন করে গান গাইতে থাকে। ভোলা কাকা তখন ভেতর থেকে বলে, কে গান গাইছে? নীল বলে, আমার বন্ধু। ভোলা কাকা এবার খাবার দিতে দিতে বলে, এই গ্রামে গান গাইলেই মৃত্যু নেমে আসে। ওরা তখন কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অরুণের মা বলছিল, তুই কেন এখানে আসলি? তুই জানিস না এই গ্রামে আসা তোর নিষেধ? তোর বাবা আর তোর দাদা নারায়ণ সেতারা বাজাতে গিয়ে নিশির ডাকে সাড়া দিয়ে প্রাণ হারিয়েছে। এখনো নারায়ণ ব্যানার্জির নাম শুনলে সবাই ভয়ে কেঁপে ওঠে। এখন তুই আবার কেন এখানে আসলি? অরুণ তখন রাগ হয়ে বলে, আমি এসব নিশির ডাক বলে কিছু বিশ্বাস করি না। ছোটবেলায় বাবা চলে গেছে, আর এখন তুমি আমাকে তোমার থেকে আর আমার গ্রাম থেকে চলে যেতে বলছো। আমার দিকটা একটু ভাবো না কেন মা? অরুণের মা বলে, নিশি আছে, আর তোর ভালোর জন্যই তো তোকে দূরে থাকতে বলেছি। তোর দাদা নারায়ণ কিভাবে নিশির ডাকে চলে গেলেন তা তো জানিস। তোর এমন কিছু হোক তা আমি চাই না। অর্থাৎ প্রথমে দেখা সেই লোকটি ছিল অরুণেরই দাদা। অরুণের মা অরুণের জন্য তখন রাতের খাবার বানাতে যায় আর অরুণকে কোথাও যেতে নিষেধ করে। অন্যদিকে সবাই মিলে খাবার খেতে খেতে গল্প করছিল। তিতলি বলে, এই গ্রামে যদি গান গাওয়া মানা থাকে তাহলে নিশিগন্ধা গান গেয়েছিল কিভাবে? ঋতু বলে, হয়তো তখন এখানে এসবে বাধা ছিল না, বা তখন হয়তো নিশির ডাক ছিল না। কিন্তু এই নিশির ডাকটা আসলে কি? এতে অনিল বলে, নিশি একটা অতৃপ্ত আত্মা। সে যে কারো কণ্ঠ নকল করে পেছন থেকে ডাকে। পেছন থেকে সে 3বার ডাকবে। 3বার ডাকার মাঝেই যদি কেউ সাড়া দিয়ে দেয় বা কেউ ফিরে তাকায় তাহলেই সে তাকে মেরে ফেলবে। এদিকে অরুণ পত্রিকার কাগজের উপর কাল সকালে ঘোষাল মহলে মাকে যাওয়ার কথা লিখে মাকে না জানিয়েই সেখান থেকে বেরিয়ে যায়। পথিমধ্যেই অরুণের মা অরুণকে ডাকে। অরুণ তখন বিরক্ত হয়ে বলে, তুমি আমার পেছন পেছন আসছো কেন মা? কিন্তু পেছন ফিরে দেখে এটা তার মা নয়, বরং নিশি। এটা দেখেই তো ভয়ে চিৎকার করে দৌড় দেয় অরুণ।
এদিকে মেঘলা ঘুমিয়ে গেলেও তিতলির কিছুতেই ঘুম আসছিল না। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পায় তিতলি। তাই সে মোমবাতি হাতে নিয়ে দরজা খুলতেই সেখানে গাছের সাথে ঝুলতে দেখে অরুণকে। এটা দেখেই তো তিতলি ভয়ে চিৎকার করতে শুরু করে। আবারও দৃশ্য চলে যায় অতীতে 1940 সালে। দেখা যায় নারায়ণের মৃত্যুতে তার বন্ধু মহেন্দ্র এবং কাশীনাথ দুজনই অনেক ভয় পেয়েছিল। দুজনের কথা শুনে মনে হচ্ছিল এরা এমন কোনো কাজ করেছে যার কারণে নিশি তাদের পেছনে পড়ে গেছে। কাশীনাথ তখন মহেন্দ্রকে শান্ত করতে চাইলে মহেন্দ্র বলে, নারায়ণকে বাঁচাতে পারলাম না, ওর জন্য কিছুই করতে পারলাম না। কাশী তখন মহেন্দ্রকে শান্ত করতে এলে মহেন্দ্র বলে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। এই কথা বলেই সে একটা পুকুর পাড়ে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর মহেন্দ্রর বোনের গলায় মহেন্দ্রকে ডাকতে থাকে সেই আত্মা। প্রথম ডাকে মহেন্দ্র পেছনে না তাকিয়েই বলে, এখন যাও তো দিদি, ভালো লাগছে না, পরে এসো। দ্বিতীয়বারেও মহেন্দ্র একই কথা বলে, আর তৃতীয়বার নিশি তার আসল গলায় ডাক দেয় মহেন্দ্র বলে। এতেই মহেন্দ্র বুঝে যায় তার পেছনে আসলে তার বোন নয়, তার মৃত্যু দাঁড়িয়ে আছে। এরপরই বাঁশি দিয়ে গলা পেঁচিয়ে মহেন্দ্রকে সেখানেই মেরে ফেলে সে। নিশি যার যার বাজানো বাদ্যযন্ত্র দিয়েই তাদেরকে মারছিল। সেখান থেকে কাহিনী চলে আসে বর্তমানে। অরুণের মৃত্যুর তদন্ত করতে সেখানে চলে আসে পুলিশের টিম। পুলিশ অনিলকে জিজ্ঞেস করে তারা এখানে কেন এসেছে। অনিল তার উত্তরে বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিল্পীর তালিকা তৈরি করছিলাম আমরা। এই প্রজেক্টের উপরেই আমরা রিসার্চ করতে এসেছি। লাইব্রেরি থেকে আমরা জানতে পারি নিশিগন্ধা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় গায়িকা। তার খোঁজেই আমরা এখানে এসেছি। আর তাছাড়া এই জায়গার সন্ধান অরুণই আমাদের দিয়েছিল, কিন্তু অরুণ আমাদের জানায়নি এটা ওর গ্রামের বাড়ি আর ওর মাও এখানে থাকে। আমরা এসব কিছুই জানতাম না। সে যে কেন জানায়নি সেটাও বুঝতে পারছি না। এসব শুনে পুলিশ বলে, ওসব প্রজেক্ট আমি বুঝি না। যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট আসছে ততক্ষণ আপনারা কেউ এই গ্রামের বাইরে যেতে পারবেন না। এ কথা শুনে মেঘলা কাঁদতে কাঁদতে বলে সে একটা ফোন কল করতে চায়। পুলিশ জানায় এই গ্রামে কোনো নেটওয়ার্ক নেই, ফোনে কথা বলতে হলে থানায় কিংবা গ্রামের বাইরে যেতে হবে। কিন্তু আপনারা এখন গ্রামের বাইরে যাবেন না, কারণ আপনারা সবাই এখন সন্দেহের তালিকায় রয়েছেন। এ কথা শুনে ঋতু বলে, আর পুলিশ প্রোটেকশনের কি হবে? খুনি যদি আমাদেরকেও মেরে ফেলে তখন? পুলিশ অফিসার তখন তার পাশের কনস্টেবলকে এই রাতটা থাকার কথা বলতেই যাবে, তার আগেই সে বলে, আমাকে মাফ করবেন স্যার, আমি এই ভুতুরে বাড়িতে রাত কাটাতে পারবো না। এই বলেই সেখান থেকে সে এক প্রকার পালিয়ে বাঁচে। পুলিশের পর বলতে থাকে, এই গ্রামের কেউ এই বাড়িতে থাকতে চাইবে না। আমি বরং শহর থেকে একটা কনস্টেবলকে এখানে ট্রান্সফার করার চেষ্টা করি। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন। এই বলে পুলিশ সেখান থেকে চলে যায়। এদিকে অরুণের মায়ের অবস্থা তখন একেবারেই খারাপ হয়ে যায়। সে তো অজ্ঞান হয়ে পড়ে যেতে নেয়। তখনই তিতলি আর মেঘলা তাকে ধরে ফেলে। এরপর তার জ্ঞান ফিরলে বলে, জন্মের পর থেকেই এই দিনটার ভয়ে ছিলাম। ভেবেছিলাম গ্রাম থেকে দূরে পাঠিয়ে দিলে অরুণ হয়তো বেঁচে যাবে, কিন্তু ওই নিশি ওকে বাঁচতে দিল না। তিতলি তখন জিজ্ঞেস করে, নিশি যদি থেকেও থাকে তাহলে সে অরুণকে কেন মারলো? অরুণের মা বলে, নিশির শত্রুতা ছিল আমাদের 6টি বংশের সাথে। এই 6 বংশের যারাই গান বাজনার সাথে জড়িত থাকবে তাদেরকেই নিশি মেরে ফেলবে। অরুণের দাদা ছিলেন নারায়ণ, যে বীণা বাজাতেন, তার বন্ধু মহেন্দ্র, যে বাজাতেন বাঁশি, দীপঙ্কর বাজাতেন সিতার, ধীমান তবলা, কাশীনাথ ঢোল, আর হেমচন্দ্র বাজাতেন শারদ। এই পুরো গ্রুপ বাদ্যযন্ত্র বাজাতেন আর গান গাইতেন এই মহলের মালিক জমিদারের ছেলে রাজশেখর। জমিদার মশাইয়ের মহলে পুজো আসলেই তারা গানের আসর বসাতেন আর পুরো মহল আনন্দের জোয়ারে ভেসে যেত। কিন্তু কে জানে কার নজর লাগলো আর মহলে মৃত্যু নেমে এলো, আর এই গ্রামই পাল্টে গেল। এই সবকিছু শুরু হয়েছিল নারায়ণকে দিয়ে। অরুণের মায়ের যা জানা ছিল সবকিছু বলে দেন তিনি। এরপর বলতে থাকেন, আমি বাড়ি যাব। তাই অনিল আর মেঘলা মিলে অরুণের মাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। এসব দেখে তিতলি খুবই ভেঙে পড়ে। তাই নীল তিতলিকে তার রুমে নিয়ে আসে। তিতলির মন ভালো করতে চকলেট আনতে যায় নীল। তিতলি তখন ঘরের জানালা দিয়ে একটা দোলনা দুলতে দেখে। হঠাৎই সেখানে একটা লাল শাড়ি পরা মেয়ে দুলতে থাকে, যার পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। এই দৃশ্য দেখেই তিতলি ভয় পেয়ে চিৎকার করে ওঠে। নীল তখন চকলেট নিয়ে তিতলির কাছে আসলে তিতলি নীলকে সেই লাল শাড়ি পরা মেয়েটাকে দেখতে বলে, কিন্তু সেখানে তো কেউ ছিল না। নীল তখন বলতে থাকে, তুমি বেশি স্ট্রেস নিয়ে ফেলেছ, তাই এমন দেখছো, একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। এদিকে গ্রামে নতুন কনস্টেবল চলে আসে। সে বসে বসে গান গাচ্ছিল। তখনই সেখান থেকে ভোলা কাকা যাচ্ছিলেন। ভোলাকে দেখে পুলিশ বলে, তোমাদের এটা কেমন গ্রাম? কোনো পুজো হয় না, কোনো উৎসব হয় না? ভোলা কাকা বলে, তোমার এত কথা কিসের? যে কাজ করতে এসেছো সেটাই করো। আর হ্যাঁ, গানটা ভুলেও মুখ দিয়ে বের করো না, আর পেছন থেকে কেউ ডাকলে ঘুরে তাকিও না।
এই বলেই ভোলা কাকা সেখান থেকে চলে যায়। কিন্তু পুলিশ মশাই ভোলা কাকার কথায় তেমন পাত্তাই দেন না। এদিকে তিতলির সবেমাত্র চোখটা লেগে আসছিল, তখনই সেখানে সেই বৃদ্ধ মহিলা তিতলির মুখের সামনে এসে বলে, নতুন দিদি, তুই চলে এসেছিস? এতদিন পর দিদির কথা মনে পড়ল। তিতলি চোখ খুলে এমন ভয়ানক বুড়িকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। বুড়ি একটা নারকেলের বাটি এগিয়ে দেয় আর বলে, নে দিদি, তোর জন্য লুকিয়ে তেঁতুলের আচার এনেছি। তিতলি তখন ভয় পেয়ে এত জোরে চিৎকার দেয় যে নিচ থেকে সবাই ছুটে যায় তার কাছে। পুলিশ তখন বৃদ্ধ মহিলাকে দেখে বলে, এটা আবার কে? এতে অনিল রেগে গিয়ে বলতে থাকে, সেটা তো আপনি বলবেন, কে আসছে যাচ্ছে এসব তো আপনার দেখার কথা, আপনাকে তো সেই কাজেই রাখা হয়েছে, তাই না? পুলিশ কনস্টেবল বলে, আমার দায়িত্ব তোমরা পালিয়ে যাচ্ছ নাকি সেটা দেখা, এই ডাইনি বুড়ি ধরা আমার কাজ না। এরপর পুলিশ বুড়িকে টেনে বের করে দেয়। সবাই এসব কাণ্ডে অনেক অবাক হয়ে যাচ্ছিল যে এখানে আসলে হচ্ছেটা কি। তিতলি তখন কাঁদতে কাঁদতে বলে, আমাদের এখানে আসাটাই উচিত হয়নি, এখানে না এলে অরুণের কিচ্ছু হতো না, অরুণ মরতো না। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লেও তিতলির ঘুম আসে না। হঠাৎ করেই দূর থেকে তিতলির কানে ভেসে আসে এক নারী কণ্ঠের গানের সুর। সুরের পেছন পেছন যেতেই তিতলি পৌঁছে যায় দোতলার একটি দরজার সামনে। দরজা বাইরে থেকে তালা দেয়া থাকলেও তার ভেতর থেকে ভেসে আসছিল অনেক সুন্দর সুরেলা কণ্ঠের গান। তিতলি কান লাগিয়ে শুনতে যাবে, অমনি গান থেমে যায়। হঠাৎ ভেতর থেকে দরজা ধাক্কা দিতে শুরু করে আর চিৎকার করে কেউ বলতে থাকে, বাঁচাও। তিতলি এটা দেখেই ভয় পেয়ে দ্রুত দৌড়ে কোনো মতে নিজের ঘরে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। এরপর আয়নার দিকে তাকাতেই তিতলি নিজের চেহারার আর একজনকে দেখতে পায়, আবার সাথে সাথেই সেটা গায়েব হয়ে যায়। তখনই ফিসফিসি একটা কণ্ঠ তিতলিকে বলে, ওকে মেরে ফেললো। অন্যদিকে কনস্টেবল নিজের বিছানা ঠিক করছিল আর নিজের মনেই গান গাইছিল। যদিও ভোলা কাকা গান গাইতে নিষেধ করে গেছে, কিন্তু সে ছিল শহরের পুলিশ, তার এসবে তেমন একটা বিশ্বাস ছিল না। হঠাৎই পেছন থেকে নিশি তাকে বাপি বলে ডাক দেয় আর এক ডাকেই সে পেছন ঘুরে তাকায় আর সেখানেই দাঁড়িয়ে ছিল নিশি। সে সাথে সাথেই পুলিশকে মেরে ফেলে। পাশেই বুড়িটা দাঁড়িয়ে হাসতে থাকে আর বলে, গান গাইতে বারণ করলে কেউ শোনে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় একদিন মহেন্দ্রকে কিছু শুকনো কাপড় দিতে আসে পান্না নামের একটি ছোট্ট মেয়ে। মেয়েটির দিকে মহেন্দ্র কেমন অন্য নজরে তাকায়। পান্না তখন বলে, মা আপনাদের জন্য শুকনো কাপড় পাঠিয়েছেন। এতে মহেন্দ্র শয়তানি হাসি হেসে বলে, দে তোর গায়ের শুকনো কাপড় খুলে। পান্না তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। দৌড়ে পালাতে গেলে মহেন্দ্র পেছন থেকে তার কাপড় টেনে ধরে। তখনই নারায়ণ চলে আসে। সে মহেন্দ্রকে থামিয়ে মেয়েটাকে বলতে থাকে, তোমাকে মহেন্দ্র জ্বালাতন করছে, আচ্ছা ওকে আমি বকে দিব। এরপর যখন পান্না চলে যেতে চায় তখন নারায়ণও পেছন থেকে পান্নার কাপড় টেনে ধরে আর পিচাসের মতো হাসতে থাকে। এদের কোনো এক খারাপ কাজের জন্যই নিশি হয়তো এদের দুজনকেই তাদেরই বাদ্যযন্ত্রের সাহায্যে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল। কিন্তু নারায়ণ আর মহেন্দ্রর মৃত্যুতে এবার ভয় পেতে থাকে দীপঙ্কর, যেন সে বুঝে গিয়েছিল এরপর তারই পালা আসতে চলেছে। সে বারবার বলছিল, বৌঠান আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে। এখন তারা কি অন্যায় করেছিল তা বোঝা যাচ্ছিল না। দীপঙ্কর এসব কথা বলছিল, তখনই তার পরিচিত এক নারী গলায় ডেকে ওঠে নিশি। দীপঙ্কর তখন সাড়া দিতেই পেছন থেকে এসে গলায় সিতারের তার পেঁচিয়ে তাকে শ্বাস রোধ করে মেরে ফেলা হয়। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। তখন আয়নার মধ্যে থাকা সেই রূপ যে তিতলিকে বলছিল ওকে মেরে ফেললো, তাকে দেখে চিৎকার করে ঘুম থেকে উঠে যায় তিতলি। মেঘলা তখন দ্রুত এসে তিতলিকে সামলায় আর বলে, রাতে তুই মনে হয় ভয় পেয়ে সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়েছিলি, ভোরবেলা নীল তোকে এনে এখানে শুইয়ে দিয়েছে। অর্থাৎ আয়নায় যেই মেয়ের প্রতিচ্ছবি তিতলি দেখেছিল তা মূলত সে স্বপ্নে দেখেছিল। এরপর তিতলি জিজ্ঞেস করে, বাকি সবাই কোথায়? মেঘলা বলে, সবাই উঠানে আছে, গতকাল রাতে পুলিশের সেই কনস্টেবলের লাশ পাওয়া গেছে। এ কথা শুনে তিতলি ভীষণ ঘাবড়ে যায়। এদিকে বাইরে পুলিশ ভেবে পাচ্ছিল না এটা কেমন করে হলো। গ্রামের কিছু লোক তখন জড়ো হয়েছিল ঘোষাল মহলের সামনে। তারা বলে, ওদের এই গ্রামে থাকতে দেয়া যাবে না, অনেক বছর পর আবারও গ্রামে মরণ লেগেছে, ওরা নিয়ম ভেঙেছে, তাই মানুষও আবার মরছে। ক্ষিপ্ত জনতা ওদের মারতেই যাবে, তখনই মাঝে পুলিশ এসে সবাইকে থামিয়ে দেয় আর বলে, রিপোর্টে কি লিখবো? নিশি মেরেছে দুজনকে, যতক্ষণ না দুজনের পোস্টমর্টেম রিপোর্ট আসছে এখান থেকে কেউ যাবে না, তোমরা বরং তোমাদের বাড়িতে এই কয়জনকে জায়গা দাও। তখন একজন বলে ওঠে, এদেরকে কেউ নিজের ঘরে জায়গা দেবে না, তাহলে নিশি আমাদেরকেও মারবে, আর ভোলা তুমি যদি ওদের আর খাবার দিয়েছো তাহলে তোমাকে আমরা এক ঘরে করব। এ কথা বলতেই পুলিশ সবাইকে চলে যেতে বলে। ঘরে গিয়ে তিতলি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে কাল রাতে দোতলার ঘর থেকে গান আর পিয়ানোর আওয়াজ শোনা যাচ্ছিল আর উপরে যেতেই একটা মেয়ে চিৎকার করে উঠেছিল। তাই তার মনে হচ্ছে এই খুনগুলো কোনো মানুষ নয়, বরং নিশি করছে। মেঘলা বলে, আমরা তো কেউ কোনো গান শুনিনি। আর তিতলি, তোর মুখে এসব কথা মানায় না, এমন অশিক্ষিতের মতো কথা কেন বলছিস?
ঋতু বলতে থাকে, তোরা কেন ওর কথা বিশ্বাস করছিস না? পুরো একটা গ্রাম অরুণের মা, সবাই তো আর মিথ্যা বলছে না, তাই না? তখনই সেখানে ভোলা আসে আর সবার সামনে হাত জোর করে বলে, অরুণ আর পুলিশের মৃত্যুর জন্য আমি দায়ী। অরুণ আমাকে বেশ কিছু টাকা দিয়ে এই বাড়িতে থাকার ব্যবস্থা করতে বলেছিল। আমি যদি লোভে পড়ে কাজটা না করতাম তাহলে এসব কিছুই হতো না। অনিল তখন বলে, আপনার এখানে কোনো দোষ নেই, আপনি তো আর জানতেন না যে এখানে থাকলে এমন বিপদ হবে। ভোলা কাকা বলে, আমি জানতাম, আমার বাবা বলেছিলেন এই বাড়িতে নিশি থাকে। আমার বাবা নিজে দেখেছিলেন, আমার বাবাও ছিলেন এই বাড়ির কেয়ারটেকার। আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু নীলের এসব কোনো কথাই বিশ্বাস হচ্ছিল না। নীল বলে, নিশি বলতে আসলে কিচ্ছু নেই, মনে হয় কেউ লুকিয়ে এসব খুন করছে। দেখা যাক এখানে কে আছে। আর তাই সে দোতলায় গিয়ে সেই বন্ধ দরজার তালা ভাঙতে শুরু করে। ভোলার শত নিষেধ সত্ত্বেও তারা কোনো কথাই শোনে না আর সেই ঘরের তালা ভেঙে ফেলে। ঘরে ঢুকেই তারা দেখে ধুলোবালি দিয়ে একাকার হয়ে আছে। বোঝাই যাচ্ছে অনেক বছর এ ঘরে কেউ আসেনি। অন্যদিকে ঘরে ঢোকার পরেই তিতলির কিছু একটা হয়ে যায়। তিতলি একটা মেয়ের ছবির দিকে এগিয়ে যেতে থাকে। তখন একজন জিজ্ঞেস করে, এটা কি পিয়ানো? তিতলি বলে, হ্যাঁ, গোমসের পিয়ানো। তিতলির মুখে কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তিতলি সেদিকে পাত্তা না দিয়ে এক মনে ছবিটার দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আমার শাড়ি সখী, তোকে আমার শাড়িতে বেশ মানিয়েছে। নীল তখন তিতলিকে ডাকতেই তিতলির যেন হুঁশ ফিরে আসে আর মাথা ঘুরতে শুরু করে। সবাই তখন তিতলিকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ঋতু তখন পিয়ানোর উপরের কাপড় সরিয়ে দেখতে পায় এটার উপরে আসলেই গোমস লেখা। ঋতু তখন সেখান থেকে বের হয়ে মেঘলার সাথে পুলিশ স্টেশনে যাচ্ছিল তার পরিবারের সাথে কথা বলার জন্য। ঋতু তখন মিথিলাকে বলে, আমার মনে হয় তিতলি কিছু একটা জানে, আর না হয় নিশি ওকে পজেস করেছে, না হলেও পিয়ানোর ব্র্যান্ডের নাম বলে দিল কিভাবে? আর কেনই বা ছবিটার দিকে তাকিয়ে বলল আমার শাড়ি? মেঘলা এসব কথায় বিরক্ত হয়ে বলে, তুই পুলিশের সামনে কোনো কথা বলবি না তো, শুধু আবল তাবল বকছিস। তিতলি তো এসব নিয়েই রিসার্চ করছে, হয়তো কোথাও পড়েছে, আর শাড়ি হয়তো ওরও এমন একটা আছে, এসব নিয়ে বেশি ভাবিস না তো। ওদিকে নীল আর অনিলও অদ্ভুত সব আওয়াজ শুনতে শুরু করে। অন্যদিকে ঋতু আর মেঘলা পুলিশ স্টেশন থেকে ফিরে আসে, কারণ সেখানে ল্যান্ডলাইন খারাপ হয়ে গিয়েছিল। ঋতু বিশ্বাস করে নিশি এই সব কিছুর পেছনে দায়ী। মেঘলা বলে, আমার মনে হয় গ্রামবাসী তাদের এই মেদ বাঁচিয়ে রাখার জন্যই ইচ্ছে করে এসব করছে। এদিকে অনিল বলতে থাকে, আমিও অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি, আজকে থেকে আমরা সবাই একসাথেই ঘুমাবো আর হাতের কাছে ছুরি বটি কিছু একটা রাখবো। সবাই তখন অনিলের কথায় রাজি হয়ে যায়। এরপর রাতের বেলা সবাই একসাথেই ঘুমায়। হঠাৎ নিশে অনিলকে ডাক দেয়। অনিল তখন ঘুম থেকে উঠে পড়ে। এরপর তিতলিকেও জাগিয়ে তোলে। এবার দুজনেই দোতলার ঘরটায় চলে যায়। ঘরে ঢুকতেই অনিলের কিছু একটা হয়। অনিল পিয়ানোর সামনে বসে পিয়ানো বাজাতে শুরু করে আর তিতলিও মন্ত্রমুগ্ধের মতো সেটা শুনতে থাকে। পিয়ানোর সুরের মধ্য দিয়েই কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর ঘোষাল মহলে এসেছেন। সেখানে এসে রবীন্দ্রনাথ একটি ছোট মেয়ের গান শুনতে পায়। সে তখন জিজ্ঞেস করে, কে গান করছে? লোকটি জানায়, আমার মেয়ে নিশিগন্ধা। সে রেওয়াজ করছে। রেওয়াজ করার সময় ওর কিচ্ছু মাথায় থাকে না। রবীন্দ্রনাথ ঠাকুরের নিশিগন্ধার গানের গলা খুব ভালো লাগে। যে সুরে নিশিগন্ধা গান গাচ্ছিল সেই সুরই অনিল পিয়ানোতে বাজাচ্ছিল। পিয়ানো বাজানো শেষ করে অনিল বলে ওঠে, সই, আমি নিশি। একথা শুনতেই তিতলি হকচকিয়ে যায়। অর্থাৎ অনিলকে নিশি পজেস করে রেখেছিল। পিয়ানোর শব্দ শুনে নীলের ঘুম ভেঙে যায়। নীল তখন সবাইকে নিয়ে উপরে যায়। বাইরে সেই বুড়ি মহিলাও পিয়ানোর সুর শুনে অবাক হয়ে যায়। এদিকে অনিল সবার পায়ের শব্দ শুনে দরজা বন্ধ করে দেয় আর তিতলির কাছে এসে বলে, আমাকে চিনতে পারছো না সখী? আমি তোর নিশি। নীল তখন বাইরে থেকে দরজা ভেঙে ভেতরে চলে আসে। অনিল রেগে গিয়ে নীলের কলার ধরে বসে আর বলে, তুই ভেতর এলি কেন? এই বলেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সকালে জ্ঞান ফিরলেই অনিল কিচ্ছু মনে করতে পারে না। সবাই অনিল কি করেছিল সবকিছু বললে সে তিতলির কাছে ক্ষমা চায়। হঠাৎ করে অনিল কানের কাছে একটা মেয়ের গলায় শুনতে পায়, যে ওকে চিঠিগুলো দাও। অনিল পেছন ফিরে তাকাতেই দেখে সেখানে কিছুই নেই। সে তখন শক্ত করে তিতলির হাত ধরে। রাত হতেই অনিল তিতলির ঘরে যায় আর বলে, তুই শুনেছিলি? তিতলি বলে, কি শুনবো? অনিল বলতে থাকে, একটা মেয়ের গলা বলল তোকে চিঠিগুলো দিতে। তিতলি তখন অবাক হয়ে যায় আর বলে, কার চিঠি? অনিল বলে, তোর। আমাকে আর প্রশ্ন করিস না, না হলে ওই আওয়াজ আমাকে বারবার একই কথা বলতে থাকবে। তার চেয়ে ভালো আমরা দোতলায় গিয়ে সেই চিঠি খুঁজি চল। তিতলিও তখন অনিলকে শান্ত করে তার সাথে যায়। দুজন মিলে চিঠি খুঁজতে থাকে। তখনই দরজার বাইরে দাঁড়িয়ে সেই বুড়ি বলে, ওখানে পাবি না, বাজনার নিচে দেখ। হঠাৎ করে এই বুড়িকে দেখে দুজনেই ভয় পেয়ে যায়।
তারপর তার কথা মতো পিয়ানোর নিচে খুঁজতে গিয়েই একটা বক্স পায় তারা। সেটা খুলতেই বেরিয়ে আসে তিতলির হাতের লেখা একটা চিঠি। তিতলি ভয়ে ভয়ে সেই চিঠি পড়া শুরু করে। তখনই অতীতের কাহিনী দেখানো হয়। সেখানে দেয়ালে যেই মেয়েটির ছবি ছিল সেই মেয়েটিই ছিল নিশিগন্ধা। আর আগের জন্মে নিশিগন্ধার বেস্ট ফ্রেন্ড ছিল তিতলি। তিতলি কলকাতায় গিয়ে দুজনের জন্য দুটো শাড়ি কিনে এনেছিল। নিশির প্রিয় রং ছিল নীল, তাই নীল রঙের শাড়ি এনেছিল সে নিশির জন্য। কিন্তু নিশির তিতলির শাড়ি বেশি পছন্দ হয়ে যায় আর ওর শাড়ি নেয়ার জন্য সে বায়না করতে থাকে। তিতলিও তখন খুশি মনে সেটা নিশিকে দিয়ে দেয়। আর সেই শাড়িটাই দেয়ালের ছবিতে নিশি পরেছিল। আর তিতলি বলছিল, তোকে আমার শাড়িতে মানিয়েছে সখী। সেই সব যেন কল্পনায় দেখতে পাচ্ছিল। তিতলি তখন বিরক্ত হয়ে বলে, না, এসব কিছু সত্যি না, কেউ আমার মাথার মধ্যে এসব ঢুকিয়ে দিচ্ছে। এরপর তিতলি বুড়ি মহিলার দিকে ইশারা করে আর বলে, এই মহিলাই মনে হয় কোনো কিছু করেছে। এই মহিলা কালো জাদু জানে, সব দোষ এর। মহিলাটি বলে, না, আমি কিছুই করিনি। কথার আওয়াজ শুনে সবাই সেখানে চলে আসে আর এই বুড়িকে দেখে বলে, এই মহিলাই মনে হয় কালো জাদু করছে। একে এক্ষুনি বের করো এখান থেকে, আর না হয় পুলিশে দিয়ে দাও। বুড়ো মহিলাটি এসবে পাত্তা না দিয়ে তিতলির দিকে তাকিয়ে বলতে থাকে যে, পান্না, এখান থেকে চলে যা, আর কখনো এখানে ফিরে আসিস না। কাউকে কিচ্ছু বলবি না, জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যা। একথা শুনে তিতলি চিৎকার করে ওঠে আর বলে, আমার নাম পান্না না। বুড়ি মহিলা একথা শুনে পাগলের মতো হাসতে থাকে। সবাই মিলে তখন ওই মহিলাকে বের করে দেয়। এবার মেঘলা বলে, আচ্ছা, রাতে তোরা দুজন এখানে কি করছিস? নীল বলে, এখন নিশ্চয়ই বলবি কিছু খুঁজতে এসেছিস। তিতলি বলে, এজন্যই তোদের বলতে চাইনি, কারণ তোরা বিশ্বাস করবি না। নীল তখন তিতলির উপর রাগ হয়ে যায়। অনিল তখন নীলকে তিতলির সাথে এভাবে কথা বলতে বারণ করে। এতে নীল আরো রেগে যায়। অনিল কিছু বলতেই যাবে, তখনই ঋতুর পেছনে নিশিকে দাঁড়িয়ে থাকতে দেখে অনিল আর ঋতুকে সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু ঋতু পেছনে তাকিয়ে কিছুই দেখতে পায় না। অনিল তো খুব ভয় পেয়ে গিয়েছিল। সে তখন ঋতুর হাত ধরে টানতে থাকে আর বলে, এক্ষুনি আমরা এখান থেকে চলে যাব। আর হঠাৎ করে পা হড়কে সে সিঁড়ি থেকে পড়ে যায়। এতেই তার মাথা ফেটে যায় আর ঝরতে থাকে অনর্গল রক্ত। অনিল সেখানেই মারা যায়। পরদিন আবারও পুলিশ আসে। সবাই খুব শকের মাঝে ছিল। সবচেয়ে কষ্ট পাচ্ছিল তিতলি। তিতলি হেঁটে একটু সামনে যেতেই উপরে কাউকে একটা দেখতে পায়। সে তাকাতেই সেটা যেন পালিয়ে যায়। তিতলি তখন সেটার পিছু নেয়। তিতলি হঠাৎ করে একটা ভিশন দেখতে পায়, যেখানে নিজের সামনে সে নিজের অতীত দেখছিল। তিতলি সেই ছোট্ট মেয়ে পান্নাকে বলছে, পান্না, এখান থেকে চলে যা, আর কখনো এখানে ফিরে আসিস না। কাউকে কিচ্ছু বলবি না, জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যা। এবার অতীতের কাহিনী দেখানো হয়, যেখানে নারায়ণ, মহেন্দ্র, দীপঙ্করের মতো ধীমানও মারা গিয়েছিল। পুলিশ কুয়ো থেকে ধীমানের লাশ উদ্ধার করে। ধীমান তখন পাগলের প্রলাপ বকছিল। সে বলছিল, দেখ, দম বন্ধ হলে কেমন লাগে, আর নিজের গলায় কুয়োর রশি পেঁচাচ্ছিল। দেখে মনে হচ্ছিল ধীমানও যেন পোজেস হয়ে গেছে। কিন্তু গ্রামের লোকেরা ধীমানকে পাগল ভেবে নেয় আর এভাবেই কুয়োর ভেতর ধীমানের লাশ পাওয়া যায়। এদিকে বর্তমান সময় তিতলির সবকিছু মনে পড়ে যায়। সেবার জঙ্গলে গিয়ে পান্নাকে খুঁজতে থাকে। সেখানে বুড়ি মহিলাকে দেখে তিতলি তাকে জড়িয়ে ধরে। অর্থাৎ এই বুড়ি মহিলার নামই পান্না। পান্না বলে, নতুন দিদি, তুমি আমাকে চিনতে পেরেছো? তিতলি বলে, হ্যাঁ, আগের জন্মে পান্নাও তিতলির খুব কাছের মানুষ ছিল। এবার তিতলি আর পান্না মিলে পুরনো দিনের কথা মনে করে। নিশির বিয়ে হয়েছিল ঘোষাল মহলের জমিদারের ছেলে রাজশেখরের সাথে। বিয়ের পর কোনো এক উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর না আসতে পারায় তাকে ঘোষাল মহলে নিমন্ত্রণ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই খুব সম্মান করে। তিনি এসেই নিশিগন্ধা কোথায় সেটা জানতে চান। নিশিগন্ধার তিতলি রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ের কাছে এসে বসে। তারপরই শুরু হয় সঙ্গীত চর্চা। রাজশেখরের গান গাওয়ার এক পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে থামিয়ে দেয় আর নিশিগন্ধাকে গাইতে বলে। নিশিগন্ধা সুর ধরলে পুরো মহল তার গানের গলা শুনে অবাক হয়ে যায়। গান শেষ হলে রবীন্দ্রনাথ ঠাকুর রাজশেখরকে বলে, তোমার গলার সুর অনেক সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু নিশি মায়ের গলায় জাদু আছে। ও গান গায় মন থেকে, গলা থেকে না। ও অনেক গুণী মেয়ে। ওর এই প্রতিভাকে এই বাড়ির বউ করে আটকে রেখো না, ওকে গান গাইতে দিও। রাজশেখরও তার গুরুদেবের কথায় সায় দেয়। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর নিশিগন্ধাকে আগামী বিজয় সম্মেলনীতে সবার সামনে গান গাইতে বলে। সেদিন সে তার গান শুনতে আসবে। পরদিন বিকেলে নিশি আর তিতলি গল্প করছিল। নিশি বলে, তিতলিকে সেই গায়েই বিয়ে দিবে। কিন্তু তিতলি বলে, ও এত জলদি বিয়ে করবে না, ও কলকাতায় গিয়ে আরো পড়াশোনা করবে। ওখানে ছেলে মেয়েরা একসাথে পড়ে, অনেক বই আছে সেখানে, বড় বড় লাইব্রেরিও আছে। আর ওখানেই কোনো স্বদেশী বিপ্লবীকে সে বিয়ে করতে চায়। এতে নিশি বলে, তুই যেই স্বাধীনতা চাস, তুই জানিস না সেই স্বাধীনতা চাইলেই মরণ। তিতলি বলে, পরাধীন হয়ে থাকা মরণের থেকেও খারাপ। এমন সময় তেঁতুলের আচার নিয়ে সেখানে ছুটে আসে পান্না আর লুকিয়ে লুকিয়ে তিতলিকে খেতে বলে। এটা দেখে নিশি খেপে যায় আর বলে, গান টান গাওয়া নেই, রেওয়াজ নেই, গলা খারাপ করার জন্য খালি তেঁতুল খাওয়া হচ্ছে। তিতলি তখন দৌড়াতে দৌড়াতে বলে, এই জন্মে আমার আর গান গাওয়া হবে না। এরপরই দেখা যায় নিশি বিজয়া সম্মেলনে গান গাওয়ার জন্য
অনেক প্রস্তুতি নেয়, অনেক রেওয়াজ করে, কিন্তু সেইবার অসুস্থতার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর আসতে পারে না। আর সে না আসায় নিশি খুব কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে বলে, আমি এবার গানই গাইব না। তিতলি তখন বলে, দেখ নিশি, সে তো আসতে চেয়েছিলেন, তোর জন্য সেতারাও পাঠিয়েছেন, আবার চিঠিও পাঠিয়েছেন, বলেছেন তুই তার পছন্দের গায়িকা, এতেই তো খুশিতে আটখানা হওয়ার কথা তোর, তা না এখানে বসে কেঁদেই চলেছিস। তোকে বিজয়ার গান গাইতেই হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের তাই ইচ্ছে। অনেক বোঝানোর পর নিশি রাজি হয়ে যায়। তাকে পাঠানো এই চিঠিটাই বর্তমানে তিতলি পেয়েছিল লাইব্রেরিতে। এদিকে নিশিও তিতলির কথায় একা বসে রেওয়াজ করতে শুরু করে। তিতলিও বাইরে দাঁড়িয়ে নিশির গান শুনছিল। হঠাৎই তার গান বন্ধ হয়ে যায়। জানালার ফাঁকা দিয়ে কিছু একটা দেখে তিতলি প্রচন্ড ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে পান্না আসে। তিতলি তখন সেই কথাটা বলে, পান্না, এখান থেকে চলে যা, আর কখনো এখানে ফিরে আসিস না, কাউকে কিচ্ছু বলবি না, জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যা। বর্তমানে তিতলি আর পান্না এসব নিয়েই কথা বলছিল। এবার বৃদ্ধ পান্না তিতলিকে বলে, যখন গ্রামে বরণ লাগলো 4 জন মারা গেল, আর নিশির স্বামী রাজশেখর গ্রাম ছেড়ে পালিয়ে গেল। সেই গ্রামে ছিল হেমচন্দ্র আর কাশীনাথ। কাশীনাথ বলে, আমি জানি নিশ্চয়ই নিশি সবাইকে মারছে। হেমচন্দ্র গ্রাম থেকে চলে যেতে চাইলে কাশীনাথ বলে, আমরা কেন যাব? আমাদের গ্রাম, আমাদের বাড়ি ছেড়ে আমরা যাব না, গেলে যাবে ওই বৌঠানের ভূত, অর্থাৎ নিশি। এরপর কাশীনাথ বলে, রাতের বেলা মহল আগুন দিয়ে পুড়িয়ে দিব, না থাকবে মহল আর না থাকবে কোনো আত্মা। কাশীনাথ আর হেমচন্দ্রের এসব কথা শুনে ফেলে পান্না। বর্তমান সময়ের বৃদ্ধ পান্না বলে, আমি অনেক প্রার্থনা করেছিলাম যাতে মহলে আগুন দিতে না পারে, কারণ যদি মহল আগুনে পুড়ে যায় তাহলে তুমি এসে কোথায় থাকবে? আমি আমার ধর্ম পালন করেছি, এখন শান্তিতে ঘুমাতে পারবো। কতদিন শান্তি করে ঘুমাইনি। এই বলেই পান্না সেখানেই মারা যায়। এদিকে অতীতে কেন হেমচন্দ্র আর কাশীনাথ মহলে আগুন দিতে পারেনি সেটা দেখানো হয়। সেদিন রাতে হেমচন্দ্র মহলের দিকে যাওয়ার সময় পেছন থেকে নিশি ডাক দেয়। সেই জবাবে সাড়া না দিয়ে হেমচন্দ্র দৌড় দেয়, আর কিছু একটা পায়ে লেগে হোঁচট খেয়ে পড়ে যায়। ভালো করে দেখলে দেখে এটা তো কাশীনাথের লাশ। হেমচন্দ্র আর দেরি না করে তাড়াতাড়ি মহলে চলে যায়। মহলে গিয়ে চিৎকার করে বলতে থাকে, বৌঠান, আমি জানি তুমি ভূত হয়ে আমাদের সবাইকে মারছ, সাহস থাকলে সামনে এসো, আমি এই বাড়ি জ্বালিয়ে দেব। তখনই সেখানে মহলের কেয়ারটেকার অর্থাৎ বর্তমান সময়ের ভোলার বাবা আসে আর বলতে থাকে, আপনি কাকে খুঁজছেন? বাসায় তো কেউ নেই। হেমচন্দ্র বলে, ওই নিশি ভূত হয়ে সবাইকে মারছে, এ মহল জ্বালিয়ে দিলে তবেই ও যাবে। এটা কেয়ারটেকার জানায়, মা ঠাকুরন ভূত হতে যাবে কেন? সে তো বেঁচে আছে। নিশিমা তো কর্তাবাবু অর্থাৎ রাজশেখরের সাথে চলে গেছেন, নিজের চোখে দেখেছি। এ কথা শুনে তো হেমচন্দ্র অবাক হয়ে যায়। বর্তমান সময় তিতলির বন্ধুরা পুলিশকে নিয়ে তিতলিকে সারা জায়গায় খুঁজতে থাকে। অবশেষে এই বুড়ি মহিলার কাছেই পেয়ে যায় তিতলিকে, আর তাকে মহলে নিয়ে আসে। নীল মেঘলা ঋতু সবাই তিতলিকে প্রশ্ন করতে থাকে, ওই বুড়ি তোকে জোর করে নিয়ে গিয়েছিল? তোকে কি কিছু খাইয়েছিল? তুই ওখানে কেন গিয়েছিলি? আরো অনেক প্রশ্ন করে, কিন্তু তিতলি কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। পুলিশও এবার হাল ছেড়ে দিয়েছিল। পুলিশ বলে, এতগুলো মার্ডার হয়ে যাচ্ছে, আবার অ্যাক্সিডেন্টাল কেস, তোমাদের আসলে এখানে থাকাটাই সেফ না, তোমরা বরং এখান থেকে চলেই যাও। এবার তিতলি কথা বলে ওঠে আর বলে, না, কেউ এখান থেকে যাবে না। সবাই তিতলির এমন কথা শুনে অবাক হয়ে যায়। তিতলি বলে, তোরা তো আমার কাছের বন্ধু, কোনো প্রশ্ন না করে আমাকে একটা সাহায্য করতে পারবি? সবাই বলে, হ্যাঁ বল। তিতলি বলে, এতদিন এখানে কোনো পুজো হয়নি, এখন হবে। আমরা কাল এই বাড়িতে একটা বিজয়া সম্মেলন করব, আর সেই সম্মেলনীতে একজনকে আনতেই হবে। এখানে তিতলি কার কথা বলছে তা কিছুক্ষণ পরেই জানা যাবে। ভোলার বাবার মুখে যখন হেমচন্দ্র শোনে যে নিশিগন্ধা রাজশেখরের সাথেই গেছে, এটা শুনে তার মাথায় রক্ত উঠে যায়। হাতে হারিকেন নিয়ে দৌড়ে যায় নিশির সেই দেয়ালের বড় ছবির সামনে। রাগে কটমট করতে করতে বলে, আমি নিজে তোকে মরতে দেখেছি। এই বলে হারিকেনটা ছবিতে ছুঁড়ে মারতেই যাবে সে, অমনি পেছন থেকে নিশি বলে, হেম ঠাকুরপো, ওটা আগুন দেবেন না, ওটা যে আমার বড় সাধের। গানটা শেষ করতে দিলেন না হেম ঠাকুরপো। নিশির কণ্ঠ শুনে হেমচন্দ্রের আত্মা যেন কণ্ঠাগত, তাই সে দৌড়ে পালাতে যায়, কিন্তু সিঁড়ির সাথেই বাধা ছিল সেতারের একটা তার, আর সেটাই গলায় লেগে দেহ থেকে মাথা আলাদা হয়ে পড়ে যায় হেমচন্দ্র। দৃশ্য বর্তমানে আসে। দেখা যায় তিতলি সত্যিই সেখানে পুজোর আয়োজন করেছে। পুজোর কিছু কাজ ছেড়ে তিতলি বীণা নিয়ে বসে যায়, আর সেই গানটি গায় যেটা শেষবার নিশির মুখে তিতলি শুনেছিল। এরপরই সেখানে একজন লোককে আসতে দেখা যায়, যার কথা তিতলি আগেই বলেছিল। লোকটি এসে চেঁচামেচি শুরু করে দেয় আর বলে, এখানে হচ্ছেটা কি? পুলিশ তাকে বলে, আপনি রুদ্রশেখর ঘোষাল? লোকটি রেগে গিয়ে বলে, আপনি বলেছিলেন আমি এখানে না এলে কোর্টে পাঠাবেন, আপনি জানেন আমি কে?
একটা কল করলে কোথায় ট্রান্সফার হয়ে যাবেন কল্পনাও করতে পারবেন না। এবার তিতলি বলে, আমরা জানি আপনি কে। আপনি রাজশেখরের ছেলে, যেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। নিশিগন্ধা ঘোষাল এই বাড়ির বৌমা, যে এখন এই গ্রামে নিশি হয়ে গেছে। তিতলির এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এবার তিতলি সবার সামনে সেই ঘটনা বলে, যা 85 বছর আগে ঘটেছিল। সেদিন যেদিন নিশি মন্দিরে বসে গানের রেওয়াজ করছিল, আর তিতলি আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। এদিকে রাজশেখর আর তার বন্ধুরা এ ব্যাপারটা হজম করতে পারছিল না। সবাই নিশিকে নিয়ে খুব বাজে কথা বলা শুরু করে। সবাই বলছিল, ঘরের বউ কি এতগুলো লোকের সামনে গান গাইতে পারে? এ কথা শুনে কাশীনাথ বলে, কবে যেন আবার গান গাওয়ার সাথে সাথে নাচাও শুরু করে দেয়। এসব শুনে নিশির স্বামী বলে, গান গাওয়া শেষ হলে না জানি টাকা পয়সাও চাওয়া শুরু করে। আসলে এদের মধ্যে কেউই চাচ্ছিল না নিশি বিজয়াতে গান গাক। এদিকে রাজশেখরের নিশির গানের সুর আর সহ্য হচ্ছিল না, তাই পেছন থেকে এসে সিতারের তার গলায় পেঁচিয়ে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলে। সবকিছু দাঁড়িয়ে দেখে তিতলি। তখনই তার কাছে পান্না আসলে সে পান্নাকে পালিয়ে যেতে বলে। বর্তমানে এই সব কথা শুনে রুদ্রশেখর বলে, উনি ওখানে দাঁড়িয়ে পাগলের প্রলাপ বকছে, আর আপনারা শুনছেন। আমার মা আমার বাবার সাথে সিঙ্গাপুরে গিয়েছেন। তিতলি বলে, না, নিশিগন্ধা রাজশেখরের সাথে যায়নি। রাজশেখর নিশিকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। এতে রুদ্রশেখর ঠাট্টা করে বলে, আপনি তো বলেছিলেন এটা 85 বছর আগের কথা। তো আপনি যদি দেখে থাকেন তাহলে তো এখন আপনার বয়স 100 হয়ে যাওয়ার কথা। আপনি তো এখনো যুবতী। এসব কি স্বপ্নে দেখেছিলেন নাকি? তিতলি বলে, এগুলো আমার স্মৃতিতে আছে, কারণ আমার পুনর্জন্ম হয়েছে। আগের জন্মে আমি ছিলাম আশালতা, নিশিগন্ধার বেস্ট ফ্রেন্ড। আমার সবকিছু মনে পড়ে গেছে। এরপর তিতলি বলে, আশালতার সাথে কি হয়েছিল। আশালতা সব দেখার পর রাজশেখরের কাছে আসে আর বলে, আপনি মুখ খুলবেন না, আমি পুলিশের কাছে সব বলবো। এ কথা শুনে রাজশেখর এক ধাক্কায় আশালতাকে ফেলে দেয় আর তার সাথে খারাপ কাজ করে। এরপর শাড়িতে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলে। আশালতাকে তো জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছিল, কিন্তু নিশিগন্ধার শরীর বাড়ির ভেতরেই কোথাও লুকিয়ে রেখেছিল। তাই তিতলি বর্তমানে জিজ্ঞেস করে, নিশির লাশ কোথায় রেখেছিল তোমার বাবা? এতে রুদ্রশেখর বলে, আমার বাবা একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, তিনি এখন এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। তখন তিতলি বলে, তাহলে ভালো কথাই বলি, আপনার বাবা তো একজন অসাধারণ গায়ক ছিলেন, গান ছেড়ে দিয়েছিলেন কেন? কোনো সিঙ্গারের তালিকায় তো তার নাম দেখলাম না। এতে রুদ্রশেখর বলে, মাইন্ড ইওর ওন বিজনেস। তিতলি বলে, আচ্ছা, তবে বিজনেসের কথায় আসি, এটা তো আপনার পৈতৃক সম্পত্তি, তাহলে এটাকে পরিত্যক্ত হিসেবে ফেলে রেখেছেন কেন? আপনি তো তার একমাত্র সন্তান। পৈতৃক ভিটায় এত মানুষ খুন হলো, একবার দেখতেও এলেন না? রুদ্রশেখর কোনো কথার জবাব না দিয়ে পুলিশকে বলে, আমি এখানে কোনো পুনর্জন্মের যাত্রাপালা দেখতে আসিনি। পুলিশ বলতে থাকে, আমাদের এখানে খোদাই করার পারমিশনটা দিলে ভালো হতো। এতে রুদ্রশেখর বলে, একটা ইট তোলারও পারমিশন দিব না। কোর্টে গিয়ে এসব বলে কোর্টও বিশ্বাস করবে না। এই বলে সেখান থেকে সে চলে যায়। রুদ্রশেখর গ্রাম থেকে যাওয়ার সময় মাঝ রাস্তায় তার গাড়ি নষ্ট হয়ে যায় আর নিশি তাকে ডাকতে থাকে। সে পেছন ফিরে তাকায়, কিন্তু কাউকেই দেখে না। এবার হঠাৎই রেডিওতে নিশির গান বেজে ওঠে। রুদ্রশেখর ভয়ে গাড়ি থেকে বের হয়ে যায়, আর তখনই কানের কাছে ফিসফিস করে নিশি বলে, আমার লাশটা কোথায়? রুদ্রশেখর আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে মহলে তিতলির পায়ের সামনে এসে পড়ে। তিতলি বলে, আমি জানতাম তুমি আসবে, নিশি তোমাকে এত সহজে যেতে দিত না। রুদ্রশেখর বলতে থাকে, আসলে বাবা আর একজন মহিলাকে নিশির শাড়ি পরিয়ে বড় ঘোমটায় মুখ লুকিয়ে এখান থেকে নিয়ে গিয়েছিলেন, যাতে কেউ সন্দেহ না করে। রুদ্রশেখর তার দ্বিতীয় স্ত্রীর সন্তান ছিল। মৃত্যুর আগে সে রুদ্রশেখরকে সব বলেছিল, যে কিভাবে তার বন্ধুরা নিশির মৃত্যুর দৃশ্য দেখেছিল আর তাদের পরিণাম কি হয়েছিল। তখন তিতলি বলে, শুধু ওরা নিশির মৃত্যুর তামাশাই দেখেনি, সাথে দেখেছিল নিশির বাচ্চার মৃত্যু, কারণ সেই সময় নিশি প্রেগন্যান্ট ছিল। এরপর রুদ্রশেখর বলে দেয়, এই দেবী মায়ের মূর্তির নিচেই রাখা হয়েছে নিশির লাশ। এ কথা বলেই রুদ্রশেখর বাইরে চলে গেলে নিশি তাকেও মেরে ফেলে। এটা এমন এক অভিশাপ যার থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ রাজশেখর যা করেছিল তাদের দেবী মায়ের সামনে করেছিল, আর তার নিচেই তার লাশ লুকিয়ে রেখেছিল, আর তারপর থেকেই এটা অভিশাপ হয়ে গেছে। কিন্তু তিতলি যখন নিশির অপূর্ণ গাওয়া গান পূর্ণ করলো আর সবার সামনে সত্যি নিয়ে এলো, সাথে লাশেরও ব্যবস্থা করলো, তখনই এই গ্রামবাসী এত বছরের এই পুরনো অভিশাপ থেকে মুক্তি পায়। এরপর ভোলা তাদের বলতে থাকে, এর পরের বছর পুজোর অনুষ্ঠানে কিন্তু আপনারা অবশ্যই আসবেন। এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।